নমস্কার, আমি স্বাগতম। আশা করি আমার সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন গল্প। গল্পটি লিখেছেন লেখক স্টিফেন কিং। আমরা দুটো গল্পকে একসাথে আপনাদের সুবিধার্থে আজকে পরিবেশন করব। গল্পের প্রথম পর্ব, যার নাম মর্নিং ডেলিভারিজ, এবং গল্পের দ্বিতীয় পর্ব বিগ হুইলস আ টেল অব দ্য লন্ড্রি গেম। লেখক লর্ড হ্যালিফ্যাক্সের লেখা বিভিন্ন গল্প আমরা সিনেমায় দেখেছি, যেমন ইটস চ্যাপ্টার 2 এবং বিভিন্ন আরও তার লেখা বই। তার মধ্যে থেকেই আজকে আপনাদের শোনাবো এই গল্পটা। গল্পটি কেমন লাগলো তা আপনারা গল্প শেষে জানাতে ভুলবেন না। তাই দেরি না করে চলুন আজকের গল্প শুরু করা যাক। কালভার আর ব্যালফোর এভিনিউর কোণ ঘেঁষে পুরনো ম্যাপেল গাছটা। এরই ডাল থেকে ঢুলু ঢুলু চোখে চেয়ে আছে লালচে এক কাঠবিড়াল। ম্যাপেলের কোটরে তার বাসা, বিভোর বাড়িগুলোর দিকে তার চোখ। এখন সময়টা ভোরের, অথচ অন্ধকার জমাট হয়ে আছে। অস্তিত্বের জানান দিতে ভোরের আলো পা টিপে টিপে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আলো ছড়ানোর সাহস করে উঠতে পারছে না যেন। তাতে কি, এই অন্ধকারেই ম্যাকেঞ্জিদের বার্ড বাথে ঝুপ করে ডাইভ দিল একটি চড়ুই পাখি। সেই সঙ্গে কমতে শুরু করেছে পাতার খসখসানি। ঘুমন্ত বাড়িঘরের পর্দাগুলো পাতার সঙ্গে তাল মেলাতে গিয়ে অলস ক্লান্তিতে ঝুলে পড়েছে। বাতাসের শেষ ঝাপটা সামলে বুড়ো মেপেলটাও শান্ত সৌম্য হতে চলল। ক্রমশ পূর্বাকাশে ফিকে আলো ফুটতে শুরু করল। আলুথালু পাখির ছানাপোনারা আস্তানা ছাড়লেও দেখে মনে হচ্ছে না দিনটাকে বরণ করতে পারা ঠিক পুরোপুরি তৈরি। বেলা বাড়ার আয়োজন দেখে মেপেলের ফোঁকরে টুপ করে ঢুকে পড়ল সেই রাত জাগা কাঠবেড়ালিটা। চড়ুইয়ের ছটপট চটপট স্নানও শেষ। পিঁপড়েটাও তার খাদ্য ভাণ্ডার পরিক্রমা শেষে স্মৃতি রোমন্থনরত কোনো লাইব্রেরিয়ানের মতো তৃপ্ত ক্লান্ত স্থির হয়ে গেল। বেলা বাড়ছে, সেই সঙ্গে সরছে আলো আধার বিভেদকারী রেখাটা। কেঁপে কেঁপে, জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় এর নাম টার্মিনেটর। টার্মিনেটরের আলো আধারি খেলায় কালভার স্ট্রিটও কেঁপে উঠতে লাগল। ভোরের এমন শুনশান নীরবতায় কোত্থেকে ঘর ঘর শব্দ বেরসিকের মতো ঢুকে পড়ল। জমাট অন্ধকারে ঘাপটি মেরে থাকা কোনো জন্তু যেন সুযোগ বুঝে বেরিয়ে এসেছে। বেসুরো বেতালা ঘর ঘরানিটা জোরালো হতেই রাস্তায় স্পষ্ট হয়ে উঠল একটা মিল্ক ভ্যান। ব্যালফোর থেকে কালভারের দিকে আসছে। শব্দের উৎস আবিষ্কারের উদ্দেশ্যে কাঠবিড়ালিটাও কোটর থেকে একটুখানি মাথা বের করল। দেখলে মনে হবে মেপেলের জিভ বেরিয়েছে। মোটরের শব্দে জলকেলি ফেলে চড়ুইটাও ততক্ষণে উধাও। বেচারা পিঁপড়ে চকলেটের একটুখানি তুলে পড়িমড়ি করে দিয়েছু। আশেপাশের পাখির ছানাগুলো গলা ফাটিয়ে কিচির মিচির জুড়ে দিল। তাল দিয়ে পাশের ব্লকে একটা কুকুরও শুরু করলো ঘেউ ঘেউ। মোটরের ঘর ঘর যেমনই হোক, মিল্ক ভ্যানের বাইরেটা কিন্তু দেখতে বেশ সুন্দর, পরিপাটি, রুচির ছাপ আছে তাতে। ট্রাকের পুরোটা গা জুড়ে ঘন স্বরের মতো হলদে বাদামি রং, তার উপরে লাল হরফ লেখা ক্রেমার্স ডেয়ারি। পাশে দুধ ভর্তি বোতলের ছবি, তার নিচে বিজ্ঞাপনের ঢঙে লেখা সকালের পণ্যেই আমাদের বিশেষত্ব। ট্রাকের ড্রাইভার কাম মিল্কম্যানের পরনে নীল ছাই ইউনিফর্ম, টুপিটা বাঁকা করে পরা। পকেটের কাছে সোনালি সুতোয় নাম ভেসে আছে স্পাইক। গাড়ি চালানোর পাশাপাশি স্পাইককে শীষ বাজাতে দেখা যাচ্ছে। ট্রাকে রাখা বোতলে টুংটাং ছাপিয়ে শীষের সুর শোনা গেল বেশ জোরে।
ট্রাকটা প্রথমবারের মতো থামলো ম্যাকেঞ্জিদের গলিতে। গাড়ি থামিয়ে আর দেরি করল না, পায়ের কাছে রাখা দুধের কেসটা তুলে নিয়েই লাফিয়ে নামলো সরু ওয়াকওয়ের দিকে। একটু এগিয়েই হঠাৎ দাঁড়িয়ে গেল স্পাইক। বুক ভরে বাতাস টেনে নিল সে। এখন বাতাসটা বেশ পরিষ্কার, তাজা, আর স্পাইকের কাছে অসম্ভব রহস্যময়। কাজের কথা মনে পড়তেই তড়িঘড়ি হাঁটা দিল সে। ম্যাকেঞ্জিদের মেল বক্সে একটা চিরকুট সাঁটানো, সেটা সদাইয়ের ফর্দ। টমেটোর মতো দেখতে ম্যাগনেটটা সরিয়ে স্পাইক পড়তে শুরু করল। এমন মনোযোগ দিয়ে সে পড়ছিল যে দেখলে মনে হবে তার হাতে বোতলবন্দি কোনো প্রাচীন রহস্যময় চিরকুট এসে পড়েছে। তাতে লেখা ওয়ার্ড দুধ, এগ অ্যান্ড ক্রিম, অরেঞ্জ জুস, ধন্যবাদ, নেলা এম। লিস্টটা পড়েও স্পাইকের চিন্তা দূর হলো না মনে হয়। ভ্রু কুচকে হাতের কেসটা দেখল, নামালো, কেস থেকে বের করলো দুধ আর ক্রিম। টমেটো ম্যাগনেটটা তুলে আবারও লিস্টটা পরীক্ষা করে নিল। দাড়ি কমাটাও সে বাদ দিল না, কোনো রকম ভুল না থেকে যায় আপন মনে মাথা ঝাঁকালো একবার। লিস্টের গায়ে ম্যাগনেট বসিয়ে ট্রাকে ফেরত গেল। ট্রাকের পেছনটা ছিল অন্ধকার, ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। বোটকা গন্ধ ছড়াচ্ছিল সেখান থেকে। মালামালের বিজ্ঞাপনের সঙ্গে ট্রাকের এই অবস্থা ছিল একেবারেই বেমানান। পিছনের অন্ধকার কোণটায় অরেঞ্জ জুস রাখা। সেদিকে হাত বাড়িয়ে দিল স্পাইক। বরফের ওপর দিয়ে সে একটা কার্টন টেনে বের করল। অভ্যাস মতো মাথা ঝাঁকালো, ফিরে গেল ম্যাকেঞ্জিদের ওয়াকওয়ে ধরে। দোরগোড়ায় রাখা ছিল দুধ আর ক্রিম, সেগুলোর পাশে জুসের কার্টন রেখে ট্রাকে ফিরে এলো। মিল্কম্যান স্পাইকের এলাকার কাছেই কোনো এক ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি সাইরেন ভোর 5টার ঘোষণা দিচ্ছে। জায়গাটি খুব দূরে নয়, সেখানে লন্ড্রিতে কাজ করে রকি, স্পাইকের পুরনো বন্ধু। সাইরেনের শব্দে রকির কথা মনে পড়ল স্পাইকের। ভয়াবহ গরম আর ধোঁয়ার মধ্যে নিশ্চয়ই রকি এখন লন্ড্রির চাকা ঘোরাতে শুরু করেছে। বন্ধুর দুরাবস্থার কথা ভেবে হাসি পেল স্পাইকের। অদ্ভুত হলেও সে হাসি ছড়িয়ে পড়ল স্পাইকের মুখ জুড়ে। প্রতিদিনের মতোই ভাবল, দেখা করা দরকার ওর সঙ্গে, পরেই না হয় দেখা করব, অথবা আজ রাতেই কাজ শেষ করে। সময় নষ্ট না করে ট্রাকে উঠে বসলো স্পাইক। তার রাস্তা ধরে এগিয়ে গেল। হাত বাড়িয়ে ছেড়ে দিল ট্রানজিস্টারটা। ট্রাকের কেবিনে তার মাথার কাছেই ঝোলানো থাকে এই ট্রানজিস্টার। নকল চামড়া স্ট্র্যাপ দিয়ে একটা আংটায় ঝোলানো। নোংরা আংটাটা দেখলে রক্ত হিম হয়ে আসে, কারণ আগে তাতে কাঁচা মাংস ঝোলানো থাকতো। কসাইয়ের দোকানে যেমন থাকে। আংটায় লেগে থাকা রক্তের পুরনো কালচে দাগ কারো চোখ এড়ায় না। ট্রানজিস্টার থেকে ভোঁতা সুর ভেসে আসছে। তাই শুনতে শুনতে স্পাইক রওনা দিয়েছে ম্যাককার্থিদের বাড়ির দিকে। ম্যাকার্থি গিন্নি রোজকার মতো লেটার স্লটে চিরকুট রেখেছে। লেখাটা খুবই সংক্ষিপ্ত আর ঝুট ঝামেলা মুক্ত, একেবারে টু দ্য পয়েন্ট। চকলেট। লিস্ট পড়ে নিয়ে স্পাইক তার কলম বের করল, আড়াআড়ি করে লিখে ফেলল, দেয়া হলো। চিরকুট আগের জায়গায় রেখে ফিরে এলো ট্রাকের কাছে। পিছনের দরজা বরাবর হাতের কাছেই বড় দুটো কুলারে চকলেট মিল্ক রাখা, কারণ পুরোটা জুন মাস জুড়ে চকলেট মিল্কের চাহিদা থাকে খুব বেশি। তবে মিল্কম্যান কুলারের একটাও খুলল না। কিছুক্ষণ চেয়ে থেকে এরপর হাত বাড়ালো এর উপর দিয়ে। পেছন থেকে টেনে বের করলো চকলেট মিল্কের একটা খালি কার্টন। বাদামি কার্টনের উপরে হাস্যোজ্জ্বল শিশুর ছবি, নিচে থরে থরে লেখা ক্রেমাস ডেয়ারি, পূর্ণ ননিযুক্ত এবং সুস্বাদু, ঠান্ডা ও গরম, যে কোনোভাবেই চমৎকার, শিশুদের প্রিয় পানীয়। স্পাইক খালি কার্টনটা নিয়ে রাখলো দুধের কেসের ওপরে। এবার নিচে ছড়িয়ে থাকা বরফ কুচি সরিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হাতরে বের করলো মেনিজের জার।
কাঁচ ভেদ করে তার দৃষ্টি এখন জারের ভিতরে। ভিতরে নড়ে উঠল একটা ট্যারেন্টুলা, এক ধরনের কালো বিষাক্ত মাকড়সা। ঠান্ডায় অবশ হয়ে আছে এর বিশাল রোমশ শরীর। জারের মুখ খুলে নিল মিল্কম্যান স্পাইক। কার্টনের মুখের কাছে ধরে তা সমানে ঝাঁকাতে লাগলো। ঝাঁকি খেয়ে মাকড়সা সেই কাঁচের দেওয়ালে আটকে থাকার আপ্রাণ চেষ্টা করলো কিছুক্ষণ। সবটুকু শক্তি খাটিয়েও পেরে উঠতে সে ব্যর্থ হলো, তা বলাই বাহুল্য। থপ করে পড়ল কার্টনের তলায়। কার্টনের মুখটা সাবধানে বন্ধ করে সে হাঁটা দিল ম্যাকার্থিদের বাড়ির দিকে। এই কিলবিলে মাকড়সা স্পাইকের সবচেয়ে বেশি পছন্দের। দিনে অন্তত একটা মাকড়সাও যদি সে কোথাও দিতে পারে, দিনটা সার্থক মনে হয়। এবার স্পাইক আবারও কালভারের দিকে ফিরছে। এতক্ষণে দিনের স্বাভাবিক কর্মচঞ্চলতা বেড়ে গেছে। পূর্বের ঝাপসা চাদর কেটে আকাশের রং প্রথমে গোলাপি হলো, এরপর তার চোখের পলকে মিশে যেতে লাগলো গ্রীষ্মেও চনমনে নীলে। আর কিছুক্ষণ পরই ফালি ফালি রোদ চারপাশে সোনা রং ছড়াবে। কালভারে ফিরে ওয়েবারদের বাড়িতে রেখে এলো অ্যাসিড জেল মেশানো এক বোতল ক্রিম। জেনারদের বাড়িতে পৌঁছলো 5 কোয়ার্ট দুধ। নিজের চোখে না দেখলেও স্পাইকের ধারণা বারন্ত ছেলেপুলে আছে ওই বাড়িতে, কারণ বাড়ির পেছনে একটা ট্রি হাউস আছে। আর প্রায় ব্যাট বল, সাইকেল এসব আশেপাশে পড়ে থাকতে দেখে সে। কলিন্সদের বাড়িতে রেখে এসেছে 2 কোয়ার্ট দুধ আর 1 কার্টন দই। সবচেয়ে ভয়াবহ ডেলিভারিটা পড়ল আজ অর্ডওয়েদের ভাগ্যে। সেখানে স্পাইক দিয়েছে বিষ কাঁটালি, অর্থাৎ এক ধরনের বিষাক্ত গাছ, কাঁটা মেশানো 1 কার্টন এগ নগ। এর মধ্যে পাশের ব্লক থেকে দরজা লাগানোর শব্দ পেল সে। তার মানে মিস্টার ওয়েবার বেরিয়েছে, শহরে যেতে হয় তাকে। স্পাইক দেখল ব্রিফকেস ঝোলাতে ঝোলাতে মিস্টার ওয়েবার গ্যারেজে ঢুকছে। কিছুক্ষণ পর মোটরের গুঞ্জন তার কানে পৌঁছল। এবার তার মুখ জুড়ে প্রশান্তিময় হাসি। বিচিত্র জিনিসেই তো জীবনের আনন্দ। অথচ স্পাইকের মা, আহা, বেচারির আত্মা শান্তি পাক, প্রায়ই কিনা বলতো, আমরা হলেম কি আইরিশ, আমরা আইরিশেরা সাদামাটা জীবন কাটাই। বাবা, তুইও সেইভাবে চলিস, দেখবি তাতেই শান্তি। অথচ তার জীবন কিনা এই ট্রাকে করেই পার হয়ে যাচ্ছে। ইস, আর মাত্র 3 বারই। ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে এলো সে। কিনকেটদের চিরকুটটা বলছে, আজ আর কিছু নয়, ধন্যবাদ। তা কি করে হয়? স্পাইক ঠিকই দুধের একটা খালি কার্টন রেখে এলো। আপাত খালি কার্টনে ভরা ছিল সায়ানাইডের মরণ গ্যাস। এরপর ওয়ার্কারদের বাড়িতে দিল 2 কোয়ার্ট দুধ, 1 পাইন্ট হুইপিং ক্রিম। মার্টনদের বাড়ির সামনে যখন এসে পৌঁছলো, তখন গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে উঠোনে। সেখানে এক্কা দোক্কা খেলার কোট ছোপ ছোপ রোদে স্পষ্ট হয়ে উঠেছে। কাজের ফাঁকে স্পাইকের দৃষ্টি কাড়ল পাথর, এক্কা দোক্কার হবে, মসৃণ আর চ্যাপ্টা সেটা। পরখ শেষে হাঁটা পথের একপাশে ছুঁড়ে মারল পাথরটা। পথের একপাশে তা অবহেলায় পড়ে রইল। তৃপ্ত স্পাইক মাথা ঝাঁকালো, বিচ্ছিরি দেঁতো হাসি দিয়ে হাঁটা শুরু করল। আপন মনে শীষ দিতে দিতে এগিয়ে চলল সে। বাতাসে ভেসে এলো সাবানের গন্ধ, ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি থেকে আসছে। ফলে রকির কথা আর একবার মনে পড়ে গেল স্পাইকের। সে ঠিক করলো রকির সঙ্গে সে দেখা করবেই, আর তা হবে আজ রাতে। মার্টনদের চিরকুটটা পত্রিকার হোল্ডারে পিন দিয়ে আটকানো, সেখানে লেখা ক্যান্সেল। এবার অন্য কিছু ঘটল। সদাই রেখে ফেরার বদলে স্পাইক দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরটা প্রচন্ড ঠান্ডা, ফাঁকা, শুনশান, আসবাবের বালাই নেই। রান্নাঘরের চুলোটা পর্যন্ত গায়ে। ফ্লোর ম্যাটের জায়গায় উজ্জ্বল চৌকো দাগ হয়ে আছে। লিভিং রুমের প্রত্যেকটা দেয়াল থেকে ওয়ালপেপার খসানো। ঝাড়বাতির গ্লোবডানে
বাল্ব পুড়ে ফিউজ হয়ে আছে। এক দেয়ালের অনেকখানি জুড়ে রক্ত শুকিয়ে আছে। দাগের মাঝ বরাবর দেওয়ালের প্লাস্টার পর্যন্ত ভাঙা, গর্ত হয়ে আছে। সেই গর্তের জমাট অন্ধকার থেকে বেরিয়ে আছে কয়েক গোছা চুল, ভাঙা হাড়গোড়ের টুকরো। মিল্কম্যান অভ্যাস বসে মাথা ঝাঁকালো, যেন কিছুই না, সবকিছু ঠিকঠাক স্বাভাবিক। আর দেরি করলো না, বেরিয়ে সোজা পথে গিয়ে দাঁড়ালো। আজ দিনটা ভালোই কাটবে তার। আকাশটা এখন অন্য দিনের চেয়ে একটু বেশি নীল লাগছে তার কাছে। শিশুর চোখের চেয়েও ঘন আর চকচকে, ধবধবে মেঘের খেলা দেখতে লাগলো সে। এত সুন্দর বলেই বোধ হয় বেসবল প্লেয়ারদের কাছে এমন মেঘের আহ্লাদির নাম পড়ি, ভাবলো সে। পত্রিকার হোল্ডারটা চোখে পড়ল, তা থেকে চিরকুটটা নিয়ে দুমড়ে মুচড়ে রেখে দিল মিল্কম্যান। দোমড়ানো কাগজটা তার ধপধপে সাদা প্যান্টের বাঁ পকেটে পুড়ে সে ট্রাকে ফিরে গেল। মোটরে ঘর ঘর শব্দ তুলে মিল্ক ট্রাক অদৃশ্য হয়ে গেল চেনা রাস্তার কালভারে। রোদ বেড়ে গেছে। ধরাম করে দরজা খুলে কিশোর বয়সী এক ছেলে বেরিয়ে এলো। আকাশের দিকে চেয়ে দাঁত বের করে হাসল সে। দুধের কার্টন তুলে নিয়ে সেও অদৃশ্য হলো বাড়ির ভেতরে। মদে চুর হয়ে ফিরছে দুধ, রকি আর লিও। কালভার পেরিয়ে ব্যালফোর এভিনিউতে উঠল রকির 1957 ক্রিসলার, গন্তব্য ক্রিসেন্ট। দুজনের মাঝে কেস ভর্তি আয়রন সিটি বিয়ার। এই বেসামাল মুহূর্তেতেও যথাসাধ্য নৈপুণ্যে বিয়ার কেস ঠিকই ব্যালেন্স করে নিচ্ছে তারা। এই নিয়ে 2 কেস হবে, কারণ সন্ধ্যার মধ্যেই 2 বন্ধুতে মিলে এক কেস শেষ করে এসেছে। আজকে অবশ্য তাদের সন্ধ্যা শুরু হয়েছে সেই বিকেল 4টে। লন্ড্রির কাজ তখন শেষ। ধুর শালা। রকির চোখে মুখে বিরক্তি। ব্যালফোর এভিনিউ আর হাইওয়ে 99-এর মধ্যে দাঁড়ালো, সিগন্যালে লাল বাতি। অবশ্য ডান বায়ে কোনো দিকেই ট্রাফিক দেখা গেল না, তাও নিশ্চিত হতে চোরা চোখে আশপাশ দেখে নিল। হাতে তখনও আধ খাওয়া বিয়ার ক্যান। টেরি ব্র্যাডসের রংচঙে ছবি তার। সুযোগ পেয়ে গলায় তারই খানিকটা ঢেলে সোজা হাইওয়ে 99-এর দিকে গাড়ি টান দিল। সেকেন্ড গিয়ারে এভাবে আচমকা মোড় ঘোরায় কোঁকিয়ে উঠল গাড়ি। এছাড়া কোনো উপায়ও নেই, কারণ ফার্স্ট গিয়ারের 12টা বেজেছে প্রায় মাস 2 হলো। শালা তোর মুখে মুতি আমি। বেশ ভদ্র স্বরে বলল লিও। ঘড়িতে কটা বাজে দেখতো। সিগারেটের গোড়া অবধি ঘড়ি তুলে সময় দেখার চেষ্টা করলো লিও। মুখ ভর্তি ধোঁয়া ছেড়ে বলল, প্রায় 8টা। ধ্যাত। তারা পিটসবার্গ 44 লেখা সাইনবোর্ডটা পেরোল। এ সময় কার ঠেকা লেগেছে সে দেখতে আসবে। লিও বলল, অন্তত সুস্থ মাথার এ কাজ কেউ করবে না। গাড়ি 3rd গিয়ারে উঠল, আর তাতেই সাধের ক্রিসলারখানা থরথরিয়ে মৃগী রোগীর মতো থেকে থেকে কাঁপতে শুরু করেছে। বার কয়েক খিঁচুনি দিয়ে স্বাভাবিক হলেও স্পিড কোনো মতেই 40-এর উপরে নেওয়া গেল। টলমল করে একঘেয়ে স্পিডে গাড়ি চলতে লাগল। হাইওয়ে 99 আর ডেভন স্ট্রিম রোডে এসে হঠাৎ করেই রকির পুরনো কথা মনে পড়ে গেল। মনটা হু হু করে উঠল তার পুরনো বন্ধু ঝাঁঝালো মোজার জন্য। কাজ শেষ হতেই দুজন পাল্টাপাল্টি করে এতক্ষণ ধরে গাড়িটা চালাচ্ছে। জুনের শেষ দিন, আর ঠিক 4 ঘন্টা পর রাত 12টা 1 মিনিটে রকির গাড়ির ইন্সপেকশন স্টিকারের মেয়াদ শেষ। দুশ্চিন্তার কাঁটাটা একটু পরপরই রকিকে খোঁচাচ্ছে। অন্যদিকে লিও নির্বিকার। তার চিন্তা না লাগারই কথা, গাড়ি তো আর ব্যাটার নয়। তাছাড়া সন্ধ্যায় যে পরিমাণ গিলেছে তাতে ওর বোধ বুদ্ধি কতটুকু ঠিক আছে তা নিয়ে রকির সন্দেহ আছে। ব্যাটা নির্ঘাত স্ট্রোক করে বসতে পারে। ডেভন থেকে ক্রিসেন্টে যাবার একমাত্র জুৎসই রাস্তা এটা, তাও ঘন জঙ্গল দিয়ে। নাম ডেভন উডস। দক্ষিণ পশ্চিম পেনসিলভেনিয়ার বিস্তীর্ণ এই এলাকা জুড়ে ওক আর এলমের ছড়াছড়ি। রাস্তার 2 পাশে এসব গাছের মোটা মোটা ডালপালা ছায়া ফেলে রাখে।
সন্ধ্যার পর তো ঘুটঘুটে অন্ধকার, পুরোটা এলাকা কেমন গা ছমছমে হয়ে ওঠে। পারতপক্ষে এদিকে আসে না কেউ। তার সঙ্গে 60-এর দশকের পত্রপত্রিকায় ডেভেন উডসের ঘটনা যেভাবে ফলাও করে ছাপানো হয়েছিল, তারপর থেকে তো প্রায় জনশূন্য হয়ে পড়েছে রাস্তাটা। এই অঞ্চলের নামটা সে সময় বেশ চাউর হয়েছিল। ঘটনাটা ঘটেছিল 68-এ। বনে 1959 মডেলের একটা মার্কারি গাড়ি পাওয়া যায়। চামড়ায় মোড়ানো গদি, ক্রোমের বড় অর্নামেন্ট হুড থেকে যে কেউই বুঝবে কোনো পয়সাওয়ালার গাড়ি হবে। এর পেছনের সিট থেকে জোড়া লাশ পাওয়া গেছিল। বেচারা ছেলে মেয়ে দুটো সারা শরীর ছিল ক্ষতবিক্ষত। শরীরের বিচ্ছিন্ন অংশের কোনোটা ছিল সামনের সিটে, তো কোনোটা ট্রাঙ্কে। এমনকি গ্লাভ কম্পার্টমেন্টও বাদ দেয়নি। এ পর্যন্ত খুনির কোনো হদিশই মেলেনি। আর যাই হোক, এখানে অন্তত থামা যাবে না, বুঝলি। 90 মাইলের মধ্যে আমরা কোনো মানুষের হয়তো দেখা পাবো না। দুধ, যত সব ফালতু কথা। যত সব শব্দটা লিও ইদানিং খুব বেশি ব্যবহার করছে। তার কথায় নতুন সংযোজন। দেখ দেখ, ওইখানেই তো একটা এলাকা দেখা যাচ্ছে। রকি ভালো করেই জানে লিও ভুল বকছে। ওদিকে কোনো জনবসতি নেই। নতুন একটা শপিং সেন্টার হয়েছে মাত্র, তাও বেশ দূরে সেটা। সোডিয়ামের জলজলে আলো দেখে লিও ভুল করছে, কিন্তু কে বোঝাবে কাকে? কথা বাড়িয়ে লাভ নেই বুঝে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল রকি। আর এক ঢোক বিয়ারে গলা ভেজাল। লিওর কথা শুনতে গিয়ে ডানে হাঁ করে থাকা গর্তে গাড়ি পড়ল। তবে সামলাতে সময় লাগলো না। মুহূর্তেই পেছনে নিয়ে বাঁয়ে কেটে সোজা টান দিল গাড়িটা। সোজা রাস্তায় উঠে গেল রকি। ওহ, বাঁচা গেল। ঘর ঘর করে বিচ্ছিরি ঢেঁকুর তুলল লিও। নিউ অ্যাডামস লন্ড্রিতে রকির সঙ্গে লিওর পরিচয় গত সেপ্টেম্বরে। রকির ওয়াশরুম হেল্পার হিসেবে যোগ দিয়েছিল। বয়স খুব বেশি না, 22। ওর ছুঁচোর মতো মুখটা দেখলে যে কারো মনে হবে যে ভবিষ্যতে জেল খাটা ছাড়া ওর কোনো গতি নেই। একটা সেকেন্ড হ্যান্ড কাওয়াসাকি মোটরসাইকেল নাকি পছন্দ করে রেখেছে। ওটার জন্যই প্রতি সপ্তাহে নাকি আবার $20 করেও জমায়। আর আসছে শীতকালে বাইক নিয়ে সোজা পশ্চিমে চলে যাবে। সত্য মিথ্যা যাই হোক, বেশ জোরের সঙ্গে কথাগুলো রকিকে বলে রেখেছে। লেখাপড়া তো গোল্লায় গেছে, সেই 12 না পেরোতেই। চাকরি ছাড়ার বাতিকও আছে। এই নিয়ে মোট 12 বার সে পেশা বদলেছে। তবে এবার নাকি লন্ড্রির কাজটাই তার কাছে সবচেয়ে জুৎসই লাগছে। কারণ কাজটা ঠিক মতো শিখতে পারলে ফ্ল্যাগ স্টাফে গিয়ে অন্তত ভাত কাপড় জোটাতে পারবে। তার উৎসাহ দেখে রকিও খুব খুশি। কাপড় ধোয়ার সব কলা কৌশল সাধ্যমতো শেখাচ্ছে লিওকে। রকি হলো নিউ অ্যাডামসের পুরনো লোক। 14 বছর তার কাজের বয়স। সে যে কতটা পুরনো এই লাইনে সেটা তার হাত দেখলেই বোঝা যায়। ব্লিচিং পাউডারের কারণে হাত দুটো হয়ে উঠেছে সাদাটে, রক্তশূন্য ভুতুরে। কাজের বাইরে আর একটা অভিজ্ঞতা অবশ্য আছে তার। এরই মধ্যে 4 মাসের জন্য জেল খেটেছে সে। সঙ্গে বন্দুক রাখার দায়ে তার শাস্তিও হয়েছিল। 1970-র ঘটনা। দুঃখজনক হলো এমন একটা অপ্রীতিকর ঘটনার হোতা তারই বউ। সেবার তার স্ত্রী তৃতীয়বারের মতো সন্তান সম্ভবা ছিল। কি মনে করে একদিন দুটো বেফাস কথা বলে বসেছিল। এক, তার আসন্ন সন্তানের বাবা অবশ্যই রকি নয়, বরং রকির বন্ধু মিল্কম্যান। আর 2, সে মানসিক অত্যাচার আর কোনোভাবেই মেনে নেবে না, তাই রকি যেন তাকে খুব শিগগিরই ডিভোর্স দেয়। এমন দাবি দেওয়া শুনে রকি বরং বন্দুক সঙ্গে রাখতে বাধ্য হয়েছিল। দুটো ব্যাপার তাকে বিরক্ত করে তুলেছিল। এক হলো বউয়ের অসতীপনা, আর 2, বহুরূপী মিল্কম্যানের বেইমানি। ট্রাউট মাছের মতো খুঁতখুঁতে চোখের দীর্ঘকেশী মিল্কম্যান স্পাইক মিলিগ্যান তার চক্ষুশূল হয়ে উঠেছিল। শালা ক্রেমার ডেইরিতে কাজ করে। রকি অত্যন্ত পরিশ্রমী আর ধৈর্যশীল মানুষ। অসুরের মতো খাটাখাটুনির বাইরে
বাবলগাম চিবানো আর মাঝে মধ্যে জোকস পড়া ছাড়া তার অন্য কোনো বিনোদন ছিল না। সেই মানুষটাও এই ঘটনায় কেমন ক্ষেপে উঠেছিল। বউয়ের চেয়ে মিল্কম্যানের উপরেই তার ক্ষোভটা ছিল বেশি। হারামজাদা মরেও না, যা নর্দমায় পড়ে মর্গে। প্রতি মুহূর্তে সাপ সাপান্ত করে ছাড়ত। এক সময় ধৈর্যেরও বাঁধ ভাঙল তার। সে এত সহজে হার মানতে চাইছিল না, ফলে বোকার মতো বউকে সাবধান করতে গিয়েছিল। সে বলেছিল ডিভোর্সের সে কোনো মূল্যই দেবে না, আর স্পাইক মিলিগানকে ঝাঁঝরা করে তবেই বাড়ি ফিরবে। এই সাবধান বাণী তার কাল হয়েছিল। আগে থেকেই তার কাছে একটা 32 ক্যালিবার পিস্তল ছিল, শখের বশে কেনা, তাও বছর 10 আগে। মাঝে মধ্যে বোতল, কৌটো আর পুকুরের ছোট ছোট বাচ্চাগুলোর দিকে টার্গেট প্র্যাকটিস ছাড়া আর কোনো কাজে লাগে না। রাগের মাথায় বউয়ের সামনে দিয়ে সেটা নিয়ে বেরিয়ে পড়েছিল। উদ্দেশ্য ছিল ডেইরির দিকে যাবে। কাজ শেষ করে ফেরা মাত্রই হারামজাদা স্পাইককে ধরবে। ওদিকে পথে পড়ল 4 কর্নার্স ট্যাভার্ন। আগোপিছু না ভেবে ঢুকে গেল সে। সেদিন পাবে বসে সে যে কতগুলো বিয়ার খেয়েছিল তাহার এখন মনে করতে পারে না। 6টা 8টা এমনকি 20টাও হতে পারে। ওই বিয়ার গেলার ফাঁকেই ওর বউ পুলিশে খবর দিয়েছিল। খবর পেয়ে শালার ঠোলাগুলো আর দেরি করেনি, ওঁত পেতে বসেছিল ওক আর ব্যালফোরের কোণে। রকিকে ধরতে তাদের খুব একটা বেগ যে পেতে হয়নি তা বলাই বাহুল্য। তল্লাশিতে কোমরে গোঁজা পিস্তলটা বের করে নিল ওদেরই একজন। কিছুদিনের জন্য মনে হয় তোমাকে একটু সরিয়ে রাখতে হবে চাদু। পিস্তল বের করা পুলিশটা বলে উঠল, আর তার কথা মতো রকির কপালে জুটল তাই। পরের 4টে মাস বেচারাকে আর পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের কোনো চাদর বা বালিশের কাভার ধুতে হয়নি। এই অল্প সময়ের মধ্যে অবশ্য তার বউ অনেকগুলো জরুরি কাজ সেরে ফেলেছিল। রকিকে ডিভোর্স দিল। টাকিন স্ট্রিটে গোলাপি ফ্লেমিঙ্গো শোভিত লনওয়ালা অ্যাপার্টমেন্টে স্পাইকের সঙ্গে থাকতে শুরু করলো। আগের বাচ্চাগুলো, মানে ওই যে দুটোকে রকি এখনো কম বেশি নিজের বলে ধারণা করে, তাদের সঙ্গে নতুন আর একটা যোগ হলো, যেটার চোখ জোড়া ছিল ট্রাউট মাছের মতো খুঁতখুঁতে। উপরি পাওনা হিসেবে যোগ হয়েছিল ডিভোর্স পরবর্তী খোরপোশ বাবদ সাপ্তাহিক $15। রগি রগি, গাড়িতে আমার গা গলাচ্ছে রে। কোথাও থেমে গলায় আর একটু ঢেলে নিলে হতো না রে? গাড়িতে স্টিকার লাগানোটা বেশ জরুরি, গাড়ি ছাড়া চলা যাবে না। এখনকার দায় পড়েছে এগুলো পরীক্ষা করা। এই টার্ন সিগন্যালও তো কাজ করে না। আরে ব্রেক চেপে ধরলেই এগুলো জ্বলে। টার্ন নেওয়ার সময় যদি ব্রেক না করো তাহলেই হলো, পুরো গাড়ি উল্টে যাবে। আরে এপাশে জানলা যে ভাঙা রে। কেউ পরীক্ষা করতে আসলে আগেই নামিয়ে দেবো। ইন্সপেক্টর যদি তুলে দেখাতে বলে? তাহলে তো শালার নাকটাই উড়িয়ে দেবো। ঠান্ডা গলায় রকির উত্তর। বিয়ারের খালি ক্যান বাইরে ছুঁড়ে আর একটা হাতে নিল সে। এবারেরটার উপরে ফ্র্যাঙ্কো ভ্যারিসের ছবি। স্টিলারের এবারকার সামার হিট দিয়ে ক্যানগুলো সাজিয়েছে আয়রন সিটি কোম্পানি। ফট করে ক্যান খোলার শব্দ হলো, সেই সঙ্গে বুদ বুদ সহ খানিকটা বিয়ার উপচে পড়ল। একটা মেয়ে মানুষ যদি থাকতো আমার। অন্ধকারে মুখ ফিরিয়ে বলল লিও। মুখে ঝুলে আছে রহস্যময় হাসি। কি হতো তাহলে? জীবনে তোমার পশ্চিমে যাওয়া হতো না। মেয়েদের কাজই হলো পথ আটকানো, এটাই ওদের স্বভাব। সব কিছুর ব্যাপারে একটা হস্তক্ষেপ করা চাই তাদের। তুমি না পশ্চিমে যেতে চাও? হ্যাঁ, সে তো যাবই আমি। কোনোদিনই আর পারবে না। মেয়ে মানুষের পাল্লায় পড়েছে তো শেষ। মামলা মোকদ্দমা, একাকিত্ব, খরপোশ, একে একে নানা ভেজাল এসে তোমার ঘাড়ে চাপবে।
মেয়ে মানুষের শেষ কথা হলো খরপোশ। তার সে গাড়ি অনেক ভালো, গাড়ি নিয়ে নিশ্চিন্তে জীবন পার করা যায়। গাড়ি আবার ঠিক আমার সঙ্গে যায় না। ঠকবে না অন্তত। বনের এদিকটায় নতুন ঘরবাড়ি উঠছে। বাঁয়ে তারই একটা থেকে টিমটিমে আলো দেখা যাচ্ছিল। এখানে এসে রকি হঠাৎ করেই ব্রেক করল। টার্ন লাইট সহ ব্রেক লাইটও জ্বলছে। দুই লাইটের এমন একাত্মতার পেছনে রকির কাঁচা হাতের ওয়াইরিং দায়ী। আর এই ধাক্কা সামলাতে গিয়ে লিওর হাত থেকে বিয়ার ছিটকে পড়ল সিটের ওপর। কিরে, কি হলো? দেখ দেখ, ওকে আমার কেমন চেনা চেনা লাগছে। একটা গাড়ি সারাইয়ের দোকান, বাঁয়ে সিটকো ফিলিং স্টেশন। টিউমারের মতো বাড়তি অস্তিত্ব নিয়ে ওটার পাশে কোনো রকমে গ্যারেজটা দাঁড়িয়ে আছে। সামনে সাইনবোর্ড, ববস গ্যাস অ্যান্ড সার্ভিস। প্রোপ্রাইটার বব ড্রিস্কেল, ফ্রন্ট অ্যান্ড অ্যালাইনমেন্টে দক্ষ। অস্ত্র বহনের ঈশ্বর প্রদত্ত স্পর্ধা থেকে সাবধান। একেবারে নিচে লেখা স্টেট ইন্সপেকশন স্টেশন 72। সুস্থ মাতার কেউ কিন্তু এখন। লিও আবারও সেই একঘেয়ে প্যাঁচাল শুরু করলো। আরে এ তো ববি ড্রিস্কেল, একসঙ্গে স্কুলে ছিলাম আমরা, তার সামনেই এসে বললাম স্ট্রেঞ্জ। রকি কোনো রকমে গাড়ি নিয়ে এগোলো। হেডলাইটের ঝাপসা আলোয় গ্যারেজের দরজা তখনও খোলা দেখা যাচ্ছে। ক্লাচ টেনে পাগলের মতো সেদিকে গাড়ি ছোটালো রকি। অসময়ে হইচই শুনে কুঁজো ধরনের এক লোক দৌড়ে বেরিয়ে এসেছে। তখনও তার গায়ে সবুজ কাভারল। গাড়ি থামানোর জন্য শূন্যে দুহাত ছুঁড়ে ছুঁড়ে সংকেত দিতে লাগলো। এই তো বব, এই শালা ঝাঁঝালো মজা। কোনো রকমে গ্যারেজের পাশে গিয়ে গাড়ি রাখলো ওরা। থামার সময় পুরো গাড়ি আর একবার থরথরিয়ে কেঁপে উঠল। ও হলদেটে আগুনের ফুলকি দেখা গেল টেল পাইপের শেষ প্রান্তে। ফট শব্দে খানিকটা নীল ধোঁয়া বেরোবার পর গাড়ি স্থির হলো। ধাক্কা সামলাতে গিয়ে লিওর হাত থেকে আবারও বিয়ার পড়ল সিটে। গাড়ি স্টার্ট দেবার ব্যর্থ চেষ্টা করে থেমে গেল রকি। দৌড়ে এলো কাছে বব। গোষ্ঠী উদ্ধার করে যাচ্ছে তাই ভাষায়। উত্তেজনায় সমানে দুহাত ছুঁড়ছে তখন। কি করছিলি না শালা কুত্তার বাচ্চা? আরে ববি, ঝাঁঝালো মজা, খবর কি তোমার? জানালায় উঁকি দিল বব। তার ক্লান্ত মুখের অনেকটাই টুপির আড়ালে ঢাকা পড়ছে। কি করছিলে রে শালা কুত্তার বাচ্চা? ববি, ঝাঁঝালো মজা, খবর কি তোমার? জানালায় উঁকি দিল বব। তার ক্লান্ত মুখের অনেকটাই টুপির আড়ালে ঢাকা পড়েছে। এই নামে কে ডাকলো? আমি আরে আমি তোমার সেই পুরনো বন্ধু। এ পুরনো বন্ধু? কে আবার? জনি রকওয়েল। গবের তো ছেলেই, এখন তো দেখি কানাও হয়ে গেছো। ও রকি? আরে হ্যাঁ রে আরামজাদা। ও খোদা! ক্রমশ ববের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। অনেক বছর পর? তা কতদিন হবে? শেষবার ক্যানামাউন্টস গেমে বোধহয় দেখা হয়েছিল, তাই না? সে যাকে ওফ, যা একটা খেলা হয়েছিল সেবার। উড়ু চাপড়ে বলল। তার আচরণে তখনও আয়রন সিটির রেশ। পাশেই ঢেকুর তুলল লিও। তা ছিল, শুধু সেবারই বোধহয় আমাদের ক্লাস জিতেছিল। এরপরে আর কোনো চ্যাম্পিয়নশিপ আমাদের কপালে জোটেনি। সে যাকে রকি, তুমি তো আর একটু হলেই আমার গ্যারেজ উড়িয়ে দিচ্ছিলে। এটা তুমি। যাই বলো ঝাঁঝালো মজা, তুমি কিন্তু একটু বদলাওনি, এক চুলও নয়, আগের মতোই আছো তো। বলেই
ববের বেসবল ক্যাপের আড়ালে পড়া চেহারাটা কাছ থেকে দেখার চেষ্টা করল, যেন কথার সত্যতা যাচাই করছে। বাস্তবে ববের মাথায় টাক পড়ে গেছে, একপাশে না পুরোটা জুড়ে, তা অবশ্য বোঝা গেল না। এ কি তোমার এই অবস্থা? আচ্ছা বলো তো, শেষ পর্যন্ত মার্সিডিজের সাথে বিয়েটা সেরেছিল তো? আরে হ্যাঁ, সেই 70s-এ। তুমি কই ছিলে? খুব সম্ভবত জেলে। শোনো দোস্ত, আমার জানটাকে একটু দেখে দাও না। আবারও সন্দেহ নিয়ে, এই গাড়ি? খ্যাক খ্যাক করে উঠল রকি। না, আমার মাথা। অবশ্যই আমার গাড়ি, দেখে দিতে কি পারবে? বব না বলার জন্য মুখটা খুলল মাত্র। দেখো, এ হলো আমার বন্ধু লিও এডওয়ার্ডস। আর লিও, এ হলো আমার ক্রিস্টান হাইওয়ের একমাত্র বাস্কেটবল প্লেয়ার, যে তার ঘামে ভেজা মোজা 4 বছরও পাল্টায়নি। পরিচিত হয়ে ভালোই লাগলো। লিও ভদ্রতার খাতিরেই উত্তর দিল, মায়ের শেখানো ভদ্রতা। রকি আবার খেঁকিয়ে উঠল। বিয়ার খাবে নাকি দোস্ত? বব না বলার জন্য মুখটা খুলছিল। ধরো। রকি বলল। ক্যানের মুখ খুলতেই ভুস করে একগাদা তরল উপরে উঠে আবার রকির হাতে ফিরে এলো। জোর করে ববের হাতে ধরিয়ে দিল সেটা। হাত ভেজার ভয়ে ববি তাতে দ্রুত চুমুক বসালো। রকি, আমার দোকান বন্ধ। 1 সেকেন্ড, শুধু একটা সেকেন্ড দাঁড়াও। গাড়িটা ঠিক মতো রেখিন, যা কাণ্ড করে এটা। রকি দ্রুত গিয়ার শিফট লিভার রিভার্সে দিল, ক্লাচ চাপলো, গর্জন তুলে কাঁপতে কাঁপতে ক্রিসলার ঢোকালো গ্যারেজ। এরপর বাইরে বেরিয়ে এসেই দক্ষ পলিটিশিয়ানের মতো ববের সঙ্গে হ্যান্ডশেক করল। বেকুবের মতো দাঁড়িয়ে তার কাণ্ড দেখছিল বব। লিও আর একটা ক্যান খুলে নিয়েছে। বিয়ার খাওয়া আর বাতকর্ম দেওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার ছিল না। এসব ছাইভস্য পেটে একটু বেশি পড়লেই তার আবার ওসব শুরু হয়ে যায়। আচ্ছা। রকি টলমল পায়ে মরচে ধরা একগাদা হাব ক্যাপের পাশে গিয়ে দাঁড়ালো। এই এই তোমার ডায়না রাকেল হাউসের কথাটা মনে আছে? থাকবে না আবার? বব বলল। অনিচ্ছা সত্ত্বেও বিচ্ছিরি হাসি দেখা গেল তার ঠোঁটে। হ্যাঁ, ওকে আবার মনে থাকবে না? ও তো ছিল। হাতের পাঞ্জা দুটো ব্লাউজের মতো করে বুকে রেখে কিছু একটা ইঙ্গিত করলো বব। রকির গলায়ও টিটকিরি। হ্যাঁ, ওই ঠিকই ধরেছ। ও এখনো আছে নাকি এদিকে? না মনে হয়, আমার জানা মতে ও কবেই। আমারও তো তাই মনে হয়েছিল। সব জানতার মতো বলল রকি। আরে এদের ধাতই ঘুরে বেড়ানোর, এক জায়গায় থিতু হতেই পারে না। এই একটা স্টিকার লাগিয়ে দাও না এই শালিটার গায়ে। একসাথে রাতে খাবো বলে বউটা অপেক্ষা করছে রে। তাছাড়া অনেকক্ষণ আগেই দোকান। দোহাই লাগে দোস্ত, কাজটা সেরে দিলে খুব উপকার হয় আমার। এর বদলে তোমার বউয়ের লন্ড্রির কাজগুলো আমি করে দেবো, সত্যি সত্যি ধুয়ে দেবো, তাও নিউ অ্যাডামসে। আমিও শিখছি, বলল লিও। ওর সব কিছু ধুয়ে দেব, যে কোনো কিছু। কি বলো বব? ঠিক আছে, দেখি কি সমস্যা এটার। সাবাস সাবাস। ববের পিঠ চাপড়ে লিওর দিকে চোখ টিপল রকি। এই না হলে আমার ঝাঁঝালো মজা। সত্যি চমৎকার লোক তুমি। থাক, বলল বব। দীর্ঘশ্বাস ফেলল বেচারা। কাজটা যেহেতু করতেই হবে, তাই বিয়ারে আর একটা টান দিল। তার তেল চিটে আঙুলের নিচে ক্যানের মিনজো গ্রিনের মুখ ঢেকে আছে।
ইস, বাম্পারের তো 12টা বাজিয়ে ফেলেছ রকি। দাও না, একটু সাইজ করে দাও না, গাড়িটা যাতে তোলা দরকার। আর যাই বলো, শালি কিন্তু হেভি জিনিস, তাই না? আমার মনে হয় এই ওর সাথে তো পরিচয়ই করালাম না। আমরা একসাথে কাজ করি। লিও, এ হলো আমাদের একমাত্র বাস্কেটবল প্লেয়ার। আমাদের পরিচয় পর্ব একবার সারা হয়ে গেছে রকি, নরম আর হতাশ গলায় বলল বব। কেমন আছো? বলল লিও। আর একটা আয়রন সিটি খোলার পায়ে তারা করছিল সে। ক্রিসেন্ট হাইওয়ে লোক যে 4 বছরেও হেডলাইট গুলো জ্বালো তো রকি। বব অধৈর্য হয়ে উঠছে। আবার ড্রিঙ্ক, হ্যালোজেন না নাইট্রোজেন, সালা কোনো একটা জেন তো হবে। দূর, খুব ভালো জাতের। ডানের ওই ক্র্যাপ কাচার গুলোয় টান দাও তো লিও। পার মাতাল লিও উইন্ডশিল্ড ওয়াইপার চালু করে দিল। খুব ভালো, মাথা ঠান্ডা রেখে বলল বব। বড় এক ঢোক বিয়ার গিলল সে। এবার হেডলাইট গুলো দেখি। এবার ঠিক মতোই হেডলাইট জ্বালালো। হাই বিম। কোনোভাবেই পা দিয়ে ডিমার সুইচ খুঁজে পেল না সে, কিন্তু জিনিসটা যে ওইখানেও কোথাও আছে সে ব্যাপারে নিশ্চিত। হাতড়ে টাতড়ে বের করল। কড়া আলো পড়ল বব আর রকির উপরে। হাই বিমের আলোয় দুজনকেই মনে হলো তল্লাশির জন্য পুলিশ লাইন আপে দাঁড়িয়ে আছে তারা। কেমন জটিল নাইট্রোজেন লাইট, বলেছিলাম না? ভাগ্যিস তোমাকে পাওয়া গেছে ববি। সত্যি লটারি লাগলেও মনে হয় এত খুশি আমি হতাম না। টার্ন সিগন্যালের কি অবস্থা জানতে চাইল বব। ববের দিকে শূন্য হাসি দিয়ে বসে রইল লিও। কিছু করার দরকার মনে করল না সে। এগুলো বরং আমি দেখাই, রকি বলল। মাথায় শক্ত গাঁটটা খেয়ে গাড়িতে উঠে পড়ল। বেচারির অবস্থা খুব সুবিধের নয়। তা ব্রেক ছাড়া জলে এগুলো? মোটর ভেহিকেল ইন্সপেকশনের কোথাও লেখা আছে নাকি যে এগুলো আপনা আপনি কাজ করবে? ঘুরিয়ে উত্তর দিল রকি। বব আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। বাড়িতে তার বউ অপেক্ষা করছে। ববের বউ একটা জিনিস বটে। শরীরটা থলথলে, মাথা ভর্তি সোনালি চুলের গোড়ায় কালো আভাস। ডোনাট বাই ডজনের একাংশের মালিক ওই মহিলা। স্থানীয় জায়ান্ট ইগল স্টোরে নিয়মিত মালামাল দেয়। তারপরেও প্রত্যেক বৃহস্পতিবার রাতে গ্যারেজে তার হানা দেওয়া চাই। জুয়ার পয়সা নিতে আসে সে। আসার সময় তার চুলে বড় বড় সবুজ রোলার পেঁচানো থাকে। মাথাটা দেখতে অনেকটা ওই ফিউচারিস্টিক এম অথবা FM রেডিওর মতো লাগে। এরই মধ্যে একদিন 3টের দিকে ববের ঘুম ভেঙে যায়। বেডরুমের জানলা গলে রাস্তার আলো ঢুকছিল তার শোয়ার ঘরে। সে আলোয় ঘুমন্ত বউয়ের মুখ কেমন মরা মানুষের মতো, কেমন সাদা আর বিচ্ছিরি লাগছিল তার। হঠাৎ মনে হলো, ইস, একটা ছুরি যদি বসিয়ে দেওয়া যেত, হাঁটু দিয়ে পেট আর হাত দিয়ে গলা কোন রকমে পেঁচিয়ে ধরলেই হলো। এরপর টাবে টেনে নিয়ে গিয়ে ইচ্ছে মতো টুকরো করো, তারপর ডাকে দূরে কোথাও পাঠিয়ে দিলেই কাজ শেষ। ঠিকানা রবার্ট ড্রিসকল, প্রযত্নে জেনারেল ডেলিভারি। যে কোনো জায়গায় পাঠালেই হলো, যেখানে ইচ্ছে। লিমা ইন্ডিয়ানা, উত্তর মেরু নিউ হ্যাম্পশায়ার, ইন্টারকোর্স পেনসিলভেনিয়া, কাঙ্কেল আইওয়া, যেখানে ইচ্ছে। কোনো ব্যাপারই না। আগে এমন ঘটনা কত ঘটেছে না। আমাদের বইয়ের কোথাও এমন লেখা নেই যে এগুলো একা একাই কাজ করবে। ক্যান উপুর করে বাকি বিয়ারটুকু গলায় ঢেলে দিল বব। গ্যারেজের ভেতরটা এমনিতেই গরম, তার সঙ্গে যোগ হয়েছে দুনিয়ার খিদে। মুহূর্তেই নেশাটা চড়ে গেল। দেখো, ঝাঁঝালোর ক্যান খালি হয়ে গেছে। লিও, একটা দাও ওইদিকে। আরে না না, আমি আসলে
লিওর তখন একেবারেই বেহাল দশা, তবুও এর মধ্যেই একটা ক্যান রকির দিকে ছুঁড়ে মারল। হাতের ক্যানের ঠান্ডা ছোঁয়া পেয়ে তা ফিরিয়ে দেওয়ার আর কোনো আগ্রহ দেখালো না বব। এবারটায় ছিল লিন সোয়ানের হাসি হাসি মুখ। খুলতে দেরি হলো না। দম নেবার ফাঁকে সবাই মিলে এক প্রস্থ বিয়ার শেষ করলো। তা হর্ন কাজ করে? বব আবার শুরু করলো। অবশ্যই করে। কনুই দিয়ে রিং চেপে দেখালো রকি। কোনো রকমে ওটা কিচকিচ করে উঠল। নীরবে আরেক দফা পান পর্ব সারল তিনজনে। বুঝেছ, বিশাল সাইজের স্প্যানিয়ালের চেয়ে কোনো অংশে কম ছিল না শব্দটা। রকির কথার সত্যতা প্রমাণ করতেই যেন লিও সাক্ষ্য দিল। বেচারির ওপর দিয়ে যা ধকল গেছে। রকি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করল। রকি না বললেও হতো, গাড়ির দশা দেখে এমনিতেই বোঝা যায়। তা অবশ্য দেখলে বোঝা যায়। ববও একমত। রকি এমন বিচ্ছিরি করে হেসে উঠল যে অনেকখানি বিয়ার ছিটে বের হলো তার নাক মুখ থেকে। ওর অবস্থা দেখে ববের হাসি পেল। আরও কয়েক মুহূর্ত ব্যয় করলো তার বিয়ারের পেছনে। বব আবারও হাত দুটো বুকের উপর ধরে কি একটা বোঝালো, সঙ্গে জুড়ল খিক হাসি। ববের সঙ্গে তাল মিলিয়ে রকিও একইভাবে বুকে হাত রাখলো, তবে আরো প্রশস্তভাবে। জোরে জোরে হাসছে সে। অট্ট হাসিতে ফেটে পড়ল বব। তোমার টিঙ্কার জনসনের কথা মনে আছে? ওই যে একবার ফ্রি ম্যান্টেলের বুলেটিন বোর্ডে আরসালা এন্ডারসনের ছবি সেঁটেছিল। ঘোঁত ঘোঁত করে উঠল রকি। সে আবার বলতে, সেই ছবির বুকের ওপরে দুটো বড় বড় গোল্লা এঁকেছিলেন না? এটা দেখে বেচারি ডায়নার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। তোমরা দুটো হাসতেও পারো বাবা। বিরক্ত হয়ে গেছে লিও। বব চোখ টিপে বলল, কি বললে? কি আবার হাসো, যত ইচ্ছে হাসো, কোনো হুঁশ জ্ঞান নেই, যত সব। আরে দূর, ওর কথা বাদ দাও তো। খুব অস্বস্তি নিয়ে বলল রকি। নাক মুখ ডুবিয়ে মারতে এনেছে বেটা। কেন রে শালা, তোর খুব হুঁশ জ্ঞান আছে না রে? লিওকে পাল্টা জবাব দিল বব। না থাকলে লন্ড্রিতে কাজ করি কেমনে? এই বড় বড় মেশিন আমাদের, এই এত বড় বড়, বুঝেছ? ওগুলোকে বলে ওয়াশিং মেশিন, আর আমরা বলি মেশিন। ওগুলো লোড করি, খালি করি, আবার লোড করি, ভিতরে নোংরা জিনিস ঢোকাই আর বেরিয়ে আসে পরিষ্কার হয়ে। এই কাজ করি আমি, কোনো ছেলে খেলা না, একটা মান সম্মান আছে আমার, বুঝলে? উন্মাদের মতো দম্ভ নিয়ে এক নাগারে বলে গেল লিও। তাতেই বোঝা যায় আমার কত হুঁশ জ্ঞান, বুঝেছ? তাই না? কেমন ঘোর লাগা দৃষ্টি ববের। অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে রকি আস্তে সরে গেল। অস্বস্তি লাগছে তার। লন্ড্রির ছাদে বড় বড় ফুটো আছে, ঠিক 3 নম্বর মেশিনের ওপরে গোল গোল। এই জন্যই আমরা ওগুলোকে মেশিন বলি। যখন বৃষ্টি আসে পানি ঢুকে পড়ে, টপ টপ টপ। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আমার উপর এসে পড়ে ঝাপাত, ঠিক আমার পেছনে। তখন ওইখানেও একটা ফুটো হয়ে যায়, এরকম। হাত মুঠো করে সাইজটা বোঝানোর চেষ্টা করলো লিও। দেখতে চাও? না, তোমাকে অত কষ্ট করে আর কিছু দেখাতে হবে না। ধমকে উঠল রকি। কি সুন্দর একটা পুরনো কথা মনে করছিলাম, তার মধ্যে তোমার আঙুল ঢোকানোর কি আছে? আমি দেখতে চাই। ববের জেদ চেপে গেছে।
ওগুলো গোল গোল, এই জন্যই নাম লন্ড্রি। লিও বলেই চলল। হেসে লিওর কাঁধ চাপড়ে দিল রকি। এ ব্যাপারে আর কোনো কথা না, নয়তো সোজা হারা পথে বাড়ি পাঠিয়ে দেবো। বিয়ার আছে নাকি আর? তাহলে দাও দেখি একটা। বিয়ারের খোঁজে কার্টনে উঁকি দিল লিও। একটু পরই রকি ব্লাইয়ারের ছবিওয়ালা ক্যান হাতে পেয়ে এগিয়ে দিল সে। বাপের ব্যাটা আছে। উৎফুল্ল শোনা গেল রকিকে। এভাবে মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই পুরো এক কেস বিয়ার খতম। তাতে কি, লিওকে ধরে বেঁধে পাঠানোর ব্যবস্থা করা হলো পলিন্স সাপারেটে আরেক কেস আনার জন্য। লিওর চোখ দুটো তখন টকটকে লাল, শার্টের বোতাম খোলা, দোমরানো শার্টের ভিতর দিয়ে সিগারেট বের করায় মন দিল সে। আর বব তখন বাথরুমে হালকা হতে হতে জোরে গান গাইছে। আমি হেঁটে যেতে পারবো না। লিও বিড়বিড়িয়ে বলল, এই অবস্থায় তোমার হাতে গাড়ি ছাড়া যাবে না। টাল সামলে সামলে অর্ধবৃত্তাকারে ঘুরছে লিও, তখনও সিগারেট বের করায় ব্যস্ত। দেখছো না কেমন অন্ধকার, আবার ঠান্ডাও তো। গাড়িতে স্টিকার লাগাই, চাও কি চাও না? হিস হিসে উঠল রকি। উল্টো পাল্টা দেখতে শুরু করেছে সে। কোনো কিছুই পরিষ্কার লাগছে না। দেখতে পেল একটা বড় পোকা মাকড়সার জালে আটকে পড়েছে। টকটকে চোখ মেলে রকিকে বোঝার চেষ্টা করল লিও। গাড়ি কি আমার? ধূর্তের মতো শোনা গেল। কোনো সমস্যা নেই, বিয়ার আনতে না পারলে আমার গাড়িতে জন্মে উঠে দেখো। হুমকি দিল রকি। তার ভয়ার্থ চোখ তখনও জালে আটকানো মরা পোকার দিকে। পরীক্ষা করে দেখতে পারো। ঠিক আছে। অনিচ্ছা সত্ত্বেও লিও রাজি হয়েছে। এ নিয়ে তোমার বাড়াবাড়ি করার কিছু নেই। দুবার রাস্তা পার হতে হলো লিওকে, একবার ওদিকে আর একবার এদিকে, উল্টো পথে। গ্যারেজের আলোয় ফিরে শান্তি লাগলো তার। ততক্ষণে দুজন স্কুলের সময়কার পুরনো গান ধরেছে একসঙ্গে। বহু কষ্টে ক্রিসলারটাকে পথে এনেছে বব। এখন নিচে শুয়ে মরচে ধরা অ্যাডজাস্ট সিস্টেম পরীক্ষায় ব্যস্ত। তোমার স্ট্রে পাইপের কতগুলো ফুটো দেখা যাচ্ছে? বব বলল। তা তো থাকার কথা না। রকি উত্তর দিল। এই যে বিয়ার। বলতে বলতে হাত থেকে বিয়ার কেস নামালো লিও। একটা হুইল রিমের ওপরে কোনো রকমে বসেই প্রায় অচেতন হয়ে গেল সে। আর কত, ফেরার পথেই 3টে বিয়ার সাবার করে এসেছে। ববের হাতে একটা দিয়ে নিজের জন্য একটা খুলল রকি। একটা রেস হবে নাকি আগের মতো? অবশ্যই। বব রাজি। মুখ শক্ত করে হাসল। সঙ্গে সঙ্গে নিজেকে মনে হলো ফর্মুলা 1 রেসার। মাটি ঘেঁষা 59 মার্কারির ককপিটে বসে আছে। ফিনিশিং লাইনের ফ্ল্যাগ পড়ল বলে। বব কয়েক মুহূর্তের জন্য পাশে দাঁড়ানো রকি আর তার এক্সস্ট পাইপের কথা ভুলে গেল। ভুলে গেল ট্রানজিস্টরের মতো মাথাওয়ালা বদখত বউয়ের কথা। ক্যান খুলে এক টানে বিয়ার শেষ করলো তারা। ভয়াবহ গরম পড়েছে। দুজনই ফাটা কংক্রিটের উপরে ক্যান ছুঁড়ে মারল। একই সঙ্গে দুজন আঙুল তুলে মুখ দিয়ে গুলির মতো শব্দ করল। পুরনো সেই দিনের মতো, হতাশ গলায় বলল বব। আসলে ওই দিনগুলোর কোনো তুলনা হয় না। আমি জানি। রকিও একমত, বিজ্ঞের মতো বলল। দিনকে দিন আমাদের বয়স বেড়েই চলেছে। দম ফেলে বব আরেকবার ফাঁকা গুলি করল। আর একটা হবে? উত্তরের অপেক্ষা না করে রকি আর একটা ক্যান এগিয়ে দিল। অবশ্যই। বব উত্তর দিল, রকি আমার দোস্ত। লিওর আনা কেস মধ্যরাতেই শেষ।
টাল অবস্থাতেই তখন গাড়ির বাঁ দিকের উইন্ডশিল্ড পরীক্ষা করতে লাগলো বব। স্টিকার লাগাবার আগে রকির কাছ থেকে জরুরি তথ্য নিয়ে নিল। রেজিস্ট্রেশন নাম্বার প্লেট পাওয়া গেল গ্লাভ কম্পার্টমেন্টে, ভাঙা চোরা তেল চটচটে অবস্থায়। নম্বরগুলো কোনো রকমে উদ্ধার করা গেছে। সময় নিয়ে খুব সাবধানে কাজ করতে হচ্ছে ববকে, কারণ সব কিছু 3টে করে দেখছিল সে। যোগাসনের সময় ধ্যানে বসার মতো করে বসেছিল বব। তার সামনে আধ খাওয়া আয়রন সিটির ক্যান। সে কোনো দিকেই স্থির দৃষ্টি দিতে পারছে না। বাব, বাঁচালে দোস্ত। রকি বলল। লিওর পাঁজরে লাথি মেরে জাগানোর চেষ্টা করলো। গুঁতো খেয়ে বিরক্তিতে উফ আহ করে উঠল কেবল। লাথি গুঁতো শেষ হতেই চোখ বন্ধ হয়ে যাচ্ছিল তার। বাড়ি পৌঁছেছি নাকি আমরা রকি? এই ববি, একটু জাগাও তো ওকে। উল্লসিত হয়ে উঠল রকি। ববের অপেক্ষা না করেই লিওর বগলে সুরসুরি দিতে লাগলো সে। তাতে কাজ হলো। এক চিৎকারে লিও এসে তার পায়ের কাছে পড়ল। রকি তাকে আধ ঝোলা করে কোনো রকমে গাড়িতে তুলে ঠেলে ঢোকালো। কি দিন ছিল আমাদের, বব বলল। তার চোখ ভিজে উঠেছে। এরপর থেকে দিনকে দিন সবকিছুই কেবল খারাপের দিকে যাচ্ছে, জানো? জানি, রকিও একমত। সবখানে কেবল তাল দাও, নিজেকে বদলাও, কেবল বুড়ো আঙুল দেখিয়ে যাও, তবেই হলো। আর এমন কিছু করবে না। আমিও বছর দেড়েক হবে বউয়ের সঙ্গে কোনো শোয়াশুয়ি নেই বলে চলল বব। কিন্তু কথাগুলো রকির ইঞ্জিনের বিচ্ছিরি কাশির তলে ঢাকা পড়ে গেল। বব দাঁড়িয়ে আছে। তার সামনে দিয়ে বেরিয়ে গেল ক্রিসলার। যাওয়ার সময় দরজার বাঁদিকের এক টুকরো কাঠ উড়িয়ে দিয়ে গেল। জানলা দিয়ে লিও বেরিয়ে আছে, বেকুবের মতো হাসছে। সময় পেলে লন্ড্রিতে এসো কিন্তু, আমার পেছন দেখাবো সেদিন, আমার মেশিনও দেখাবো, দেখবে? রকির হাত দেখা গেল। হ্যাচকা টানে ভিতরে ঢোকালো গর্ধবটাকে। গাড়ির অন্ধকারে লিওকে আর বোঝা গেল না। রকির চিৎকার শোনা গেল। ক্রিসলারটাও মাতালের মতো করছিল। গ্যাস পাম্পের আইল্যান্ড 3টে বার কয়েক বাড়ি খেয়ে রাতের অন্ধকারে মিশে গেল। যতক্ষণ দেখা যায় সেদিকেই চেয়ে রইল বব। এরপর ঢুকে গেল গ্যারেজে। ওয়ার্ক বেঞ্চের উপরে দুনিয়ার জঞ্জাল। পুরনো গাড়ির কতগুলো ক্রোম অর্নামেন্ট স্তূপ করে রাখা ছিল। তারই একটা দিয়ে খেলতে শুরু করলো বব। পুরনো দিনের কথা মনে করে হাউমাউ করে কেঁদে উঠল বেচারা। এভাবে কাটলো কিছুক্ষণ। তারপর ভোর 3টের দিকে সে বাড়ি ফিরেছিল। বাড়িতে ঢুকে বউকে সে গলা টিপে মেরে ফেলেছে। প্রমাণ নষ্ট করতে বাড়িতে ধরিয়ে দিয়েছে আগুন। মানুষ জানল দুর্ঘটনায় মারা গেছে ববের বউ। ওহ গড। লিওকে বলল রকি। তখন গ্যারেজটা ছোট্ট একটা আলোর বিন্দুতে পরিণত হয়েছে মাত্র। কেমন দেখলে সাজালোকে? চারিদিকে এমনই ঘুটঘুটে অন্ধকার যে নিজের শরীরও আড়াল হয়ে আছে। লিও কোনো উত্তর দিল না। ড্যাশবোর্ডের মরা সবুজ আলোয় ওর মুখটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের টি পার্টির ইঁদুরটার মতো লাগছে। ও কিন্তু সত্যিই খেপেছিল। রকি নিজের মনে বলে চলল। রাস্তার বাঁদিক ঘেঁষে গাড়ি চালাচ্ছিল সে। ভাগ্যিস যা বলেছ তা আমার মাথায় নেই, নয়তো কি যে হতো তোমাকে আর কতবার বলতে হবে। শালা, তোমার পিছন নিয়ে এইসব ছাইবাস কথা বাদ দাও বলে দিচ্ছি। আমার পেছনে ফুটো তো আছেই, এটা আমার ফুটো, আমার যখন ইচ্ছা যাকে ইচ্ছা। হঠাৎ মাথা ঘুরিয়ে দেখলো সে পিছনে ট্রাকটা দেখো, আমাদের পাশ দিয়ে গেল।
কোনো লাইটই জ্বলছে না যে। রিয়ার ভিউ মিররে দৃষ্টি গেল রকির। বেশ পরিচিত মনে হচ্ছে, একটা মিল্ক ট্রাক। রকির বুঝতে বাকি রইল না যে ট্রাকটার দুপাশে লেখা ক্রেমার্স ডেয়ারি। এ তো স্পাইক মিলিগান। ও গড, আমি তো জানতাম সে কেবল ভোরের মালামাল ডেলিভারি দেয়। কে? রকি কোনো কথা বলল না। তার ঠোঁটে কঠিন মাতাল হাসি দেখা গেল, অথচ বড় বড় আর লাল চোখ দুটো নির্বিকার, স্পিরিট ল্যাম্পের মতো জ্বলছিল। হঠাৎই ক্রিসলারের গতি বাড়িয়ে দিল রকি। এক দমক নীল ধোঁয়া ছেড়ে মুহূর্তে 60-এ উঠে গেল স্পিড। মাথা খারাপ নাকি? তোমার যে অবস্থা তাতে স্পিডে গাড়ি? তুমি? লিওর জ্ঞান হারানোর অবস্থা। বাতাসের গতিতে ঘরবাড়ি গাছপালা তাদের পাশ কেটে যাচ্ছে। 12-15-এর কবরস্থানটাও পেরিয়ে গেল। প্রায় উড়ে গিয়ে গাড়ি পড়ল স্টপ সাইনের সামনে। হোঁচট খেয়ে তাল সামলাতে না পেরে গাড়িটা ছিটকে পড়ল রাস্তার পাশে। পিচের ঘষায় ঝুলে থাকা সাইলেন্সার স্পার্ক করে উঠল। বোতল আর ক্যানগুলো ঝনঝন করে উঠল। পিটার্সবার্গ স্টিলার প্লেয়ারদের মুখ দোল খেতে লাগলো আলো আঁধারিতে। আরে আমি তো মস্করা করছিলাম। পাগলের মতো লিও চেঁচাতে শুরু করলো। আরে আরে আমি তো মস্করা করছিলাম, কোথাও কোনো ট্রাক নেই। আমি জানি ওটা ও খুন করে বেড়ায়। রকিও চেঁচাতে লাগলো। আমি ওই গ্যারেজে থাকতে ওর মাকড়সাটা দেখেছি। গর্জন তুলে ভুল পথ ধরে সাউদার্ন হিলের দিকে গাড়ি ছোটালো রকি। মুখোমুখি আসছিল একটা স্টেশন ওয়াগন। সংঘর্ষ এড়াতে গিয়ে প্রচন্ড শব্দে রাস্তা ছেড়ে গর্তে গিয়ে পড়ল সেটা। লিও পেছন ফিরে দেখলো রাস্তা ফাঁকা। রকি 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 শালা স্পাইক, পারলে ধর। রকি চিৎকার করেই যাচ্ছে। সাহস থাকলে কাছে আয় বেটা। ক্রিসলার তখন 80-তে। রকির বেলায় যা একেবারেই অবিশ্বাস্য। জনসন ফ্ল্যাট রোডের মোড়ে এসে ভোঁতা টায়ার থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। ভৌতিক শব্দে চলছিল ক্রিসলারটা। লাইটের আলো রাস্তার উপর দিয়ে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছিল। বলা নেই কওয়া নেই, কোত্থেকে একটা 1959 মার্কারি ধেরে আসলো ওদের দিকে, ঠিক মাঝ রাস্তা বরাবর। আতঙ্কে রকি হাত দিয়ে মুখ ঢাকলো। ক্র্যাশের ঠিক আগের মুহূর্তে লিও দেখতে পেল যে গাড়িটার হুডে কোনো অর্নামেন্ট নেই। আধ মাইল পেছনে রাস্তার একপাশে তালে তালে লাইট জ্বলছে নিভছে। দুপাশে ক্রেমার্সের ডেয়ারি লেখা একটা মিল্ক ট্রাক চলতে শুরু করল। জ্বলন্ত গাড়িটা পাশ কাটিয়ে সোজা চলে গেল। কালো ধোঁয়ার কুণ্ডলি মাঝ রাস্তা পর্যন্ত চলে এসেছে। ট্রাকটা চলছে ধীরে। মাংসের আংটায় ঝোলানো স্ট্র্যাপের ট্রানজিস্টার থেকে মৃদু গান শোনা গেল। আজকের গল্প এখানেই শেষ হলো। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসব আবারও এক কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। ধন্যবাদ।